যখনই আমাদের কলেজে এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে যেখানে n এর মান তোমার থেকে জানতে চাবে, তখন তুমি সেই সংখ্যাটাকে ডেসিমেলে নির্ণয় করবা। কিন্তু প্রায় অনেকগুলো কলেজের মধ্যে কিন্তু এমসিকিউর মধ্যে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। আমরা জানতাম যে কোনো সংখ্যা যদি সামনে শূন্য হয় তাহলে পুরোটার মান কিন্তু শূন্য হয়ে যায়। তাহলে এমসিকিউ করার সময় 11 পাওয়ার যদি 0 হয় তাহলে পুরোটার মান কত হবে? পুরোটার মান হয়ে যাবে আমাদের 1 হয়ে যাবে, তাই না? এটা সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আজকে আমরা চলে আসছি সংখ্যা পদ্ধতির কিছু বহুল ব্যবহৃত যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে। অর্থাৎ বর্তমানে আমরা এই ধরনের প্রশ্ন অনেক বেশি দেখতে পাচ্ছি, বিভিন্ন কলেজের মধ্যে আসছে যে এন এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, যে এন এর ভিত্তি যেটা আছে, আমরা যেটাকে বেস বা ভিত্তি বলে থাকতাম, সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। বিভিন্ন ধরনের এই ধরনের প্রশ্ন আসছে বিভিন্ন কলেজের মধ্যে। তো আমরা এই ধরনের প্রশ্নটা কিভাবে সমাধান করব আজকের ক্লাসে আমরা এটাই দেখব। অর্থাৎ আমরা কিভাবে ভিত্তি নির্ণয় করব সেটা আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখব। যেমন এখানে দেখতে পাচ্ছি পি দেওয়া আছে 66, এটা ডেসিমালে দেওয়া আছে এবং বলছে পি এর মান 102, ভিত্তি n হলে n এর মান নির্ণয় করো। এবং এই প্রশ্নটা আসছিল ময়মনসিংহ বোর্ড 2024 এর মধ্যে। এবং ঠিক একই ভাবে আরেকটি প্রশ্ন যে a এর মান 52 ডেসিমালে দেওয়া আছে, বলছে a এর মান 34, n হলে n এর মান নির্ণয় করো। এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলাকে আমরা কিভাবে নির্ণয় করব n এর মানটা, সেটা কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব বা আমরা শিখবো এই জিনিসটাকে। তো চলো আজকে আমরা ক্লাসে এই জিনিসটা শিখি যে কিভাবে আমাদেরকে n এর মানটা নির্ণয় করতে হয়। তো আমি প্রথমে যদি p এর কথাটা দেখি, তো p এর এখানে মান দেওয়া আছে। p এর মানের জন্য বলছে এটা 66 ডেসিমালে দেওয়া আছে এবং বলছে কি 102 ভিত্তি n আছে। তাহলে তা আমরা এটা কি চাইলে এভাবে করে সমাধানের জন্য লিখে দিতে পারি না, যে এইভাবে করে যে 102 যদি এখানে n হয় তো এর সমতুল্য মান কি হচ্ছে 66, বাইরে আমরা 10 লিখে দিতে পারি, ঠিক আছে না? এখন এই জিনিসটাকে আমি যদি ডেসিমালে আনতে চাই, তো ডেসিমালে আনার নিয়ম কি আছে? আমরা জানি যে কোনো সংখ্যাকে ডেসিমালে আনতে গেলে আমাদেরকে গুণ করতে হতো। তো চলো আমরা দেখি এই মানটাকে গুণ করে আমরা কিভাবে মানটাকে বের করব। গুণ করতে গিয়ে আমি পাচ্ছি প্রথম সংখ্যার সাথে আমরা বেস বা ভিত্তি গুণ করতাম, তাই না? আমরা কিন্তু পূর্বের ক্লাসে করেছিলাম, যখন আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর করতাম সেই ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো সংখ্যাকে ডেসিমালে আনতে গিয়ে গুণ করতে হয় কার সাথে গুণ করব? বেস বা ভিত্তির সাথে গুণ করব। তো আমরা যদি বেস বা ভিত্তি এখানে দেখতে পাচ্ছি n আছে, তো আমরা n দ্বারা গুণ করলাম, প্লাস 0 ইনটু n প্লাস 2 ইনটু n। তো n দ্বারা আমি গুণ করলাম, গুণ করার পর আমরা পাওয়ার বসাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি এর পাশে যেটা সংখ্যা ছিল 66 ডেসিমাল, সেটা কিন্তু এখানে লিখে দিয়েছি। এখন আমরা পাওয়ার বসাবো। তো পাওয়ার এখানে কত বসবে? 0, এখানে কত বসবে? 1, এখানে কত বসবে? 2। এখন আমি যদি এগুলাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে কোনো সংখ্যার সাথে যদি আমরা গুণ করি, 1 কে গুণ করলে তো সেই সংখ্যাটা আসলো এবং উপরে ভিত্তিটা থেকে গেল, অর্থাৎ এখানে আসবে n স্কয়ার। আর আমরা জানতাম যে কোনো সংখ্যা যদি সামনে শূন্য হয় তাহলে পুরোটার মান কিন্তু শূন্য হয়ে যায়। তাহলে এখানে পুরোটার মান কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আর এখানে যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় তাহলে কত হবে? 1 হবে। এটা কিন্তু আমরা বলেছিলাম যে এমসিকিউ করার সময় 11 পাওয়ার যদি 0 হয় তাহলে পুরোটার মান কত হবে? পুরোটার মান হয়ে যাবে আমাদের 1 হয়ে যাবে, তাই না? এটা কিন্তু প্রায় অনেকগুলো কলেজের মধ্যে কিন্তু এমসিকিউর মধ্যে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সংখ্যার কত দেওয়া আছে? n এর পাওয়ার দেওয়া আছে 0, তাহলে পুরোটার মান হয়ে গেল 1। 1 এর সাথে যদি আমরা 2 গুণ করি কত হবে? 2 হয়ে যাবে। আর পাশের সেই সংখ্যাটা থেকেই গেল আমাদের। এখন দেখো এখানে প্লাস আছে, আমি যদি এই জিরোটাকে যদি সরাই দেই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? যে n স্কয়ার প্লাস 2, আর এখানে 66 থেকে গেল। আচ্ছা, আমরা কিন্তু বীজগণিতে পড়েছিলাম প্লাসকে যদি অপোজিট দিকে নিয়ে আসা হয় তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এই প্লাসটা কি এদিকে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি যে n স্কয়ার 66 মাইনাস 2। তাহলে দেখো এখান থেকে আমি মাইনাস করতে পারি, তাহলে আমরা এখানে কত পাচ্ছি? n স্কয়ার ইকুয়াল 64। ঠিক আছে না? এতটুকু বুঝতে পেরেছি। এখন দেখো স্কয়ারকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে? রুট হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে n ইকুয়াল রুট ওভার 64। আর আমরা জানি 64 রুট ওভার এর মান কত হচ্ছে? এর মান হয়ে যাচ্ছে আমাদের 8। তাহলে আমি বলতে পারি অতএব n ইকুয়াল 8। তাহলে n এর ভিত্তি কত হচ্ছে আমাদের? n এর ভিত্তি হচ্ছে 8। তাহলে আমরা প্রথমটার প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গিয়েছি। তাহলে আমরা এখানে কত লিখতে পারবো? এখানে n এর যেটা ভিত্তি ছিল n এর মান কত হবে? 8 হয়ে যাবে। আশা করা যায় আমরা সকলে এই জিনিসটা বুঝতে পেরেছি। অর্থাৎ আমরা ময়মনসিংহ বোর্ড 2024 এর যে প্রশ্নটা ছিল সেটার অ্যানসার কিন্তু করতে পেরেছি। ঠিক একই ভাবে যদি আমি 2 নাম্বারটা দেখি, যেটা ঢাকা বোর্ড 2025 এ আসছে, তো এই প্রশ্নটা যদি আমরা দেখি, এই প্রশ্নটাতে কি বলছে? a এর মান দেওয়া আছে 52, এটা ডেসিমালে দেওয়া আছে। আর তোমাকে বলছে 34 ইকুয়াল যদি n এর মান হয়, ভিত্তি যদি n হয় তাহলে n এর মান কত হবে?
অর্থাৎ ভিত্তিটা কত হবে, তাই না? চলো আমরা সেটা নির্ণয় করব। এখন দেখো এই জিনিসটা আশা করা যায় বুঝতে পেরেছি। ঠিক একই ভাবে কিন্তু একই জিনিস প্রয়োগ করে আমরা কিন্তু পরবর্তী প্রশ্নটাও কিন্তু অ্যান্সার করতে পারবো, এবং ভবিষ্যতে এই ধরনের প্রশ্ন কিন্তু আবার অন্যান্য কলেজে কিন্তু দেখা যেতে পারে। তো আমাদেরকে এই প্রশ্নের জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। তো চলো আমরা সেই প্রশ্নটাও কিন্তু সমাধান করে দেখি। এখন যদি আমি দ্বিতীয় প্রশ্নটা যদি অ্যান্সার করি, তো এখানে কি বলে দিয়েছে দেখো তো, যে বলছে 34 এর ভিত্তি যদি n হয়, এর ডেসিমাল মান কত হবে? 52 হবে, এবং বাইরে কত দেওয়া আছে? 10 দেওয়া আছে। এখন এই সংখ্যাটাকে যদি আমি এর মান যদি n এর মান বের করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? আমি আবার বলছি যে একটু আগে আমরা বলেছি যে কোনো সংখ্যাকে ডেসিমাল আনতে গেলে কি করতে হবে? গুণ করতে হবে। তো আমি এখানে গুণ করে দিলাম 3 ইনটু n প্লাস 4 ইনটু n, আর থেকে গেল এখানে 52, তাই না? এখন এখানে যদি পাওয়ার বসে 0 আর 1, তাহলে এখানে কত পাচ্ছি আমরা? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3n প্লাস 4, আর এখানে থেকে গেল আমাদের 52, তাই না? এখন আবার প্লাস এদিকে আসলে কি হবে? মাইনাসে রূপান্তরিত হবে। তো আমরা এখানে লিখে দেই 3n ইকুয়াল 52 মাইনাস 4, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3n ইকুয়াল 48, তাই না? এখন দেখো একদম সিম্পল থট, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি গুণ আছে, এদিকে আসলে কি হবে? অবশ্যই ভাগ হবে। আমরা যদি এদিকে নিয়ে আসি, অর্থাৎ n ইকুয়াল 48, এখানে গেল 3, তাহলে আমরা এটাকে যদি ভাগ করি, তাহলে আমরা কত পাবো? n ইকুয়াল 16 3 48, ঠিক আছে না? তাহলে আমরা বলতে পারি না, অতএব n ইকুয়াল 16। তাহলে এখানে দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, তো এখানে n এর মান কত হবে? এখানে n এর মান হবে আমাদের 16। আশা করা যায় আমরা সকলে কিন্তু এই ধরনের প্রশ্ন বুঝতে পেরেছি। যখনই আমাদের কলেজে এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে যেখানে n এর মান তোমার থেকে জানতে চাবে, তখন তুমি সেই সংখ্যাটাকে ডেসিমেলে নির্ণয় করবা। নির্ণয় করার পর সেই সংখ্যা থেকে আমরা যদি এইভাবে করে ক্যালকুলেশন করি, আমাদের অ্যান্সারটা কিন্তু পেয়ে যাব। খুব সহজেই কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবো। আশা করা যায় তোমরা সকলে এই জিনিসটা বুঝতে পেরেছো। এরকম করে আমরা যতগুলো ক্রিটিক্যাল প্রশ্ন আছে, এবং তোমাদের যে প্রশ্নগুলো করতে সমস্যা হয়, তোমরা সেই প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারবা, আমরা সেটা কিন্তু সমাধান করে তোমাকে পাঠিয়ে দিব। আশা করি তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।